নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আগামী নতুন বছর 2024 আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের অনেক অনেক ভালো কাটুক, এই শুভাকাঙ্ক্ষা নিয়েই আমি আজকের ব্লগটি আমার শুরু করছি। যদিও ব্লগটি আমি গতকালই শ্যুট করেছিলাম, আসলে গতকাল বিরিয়ানি বানানোর প্রসেসটা আপনাদের খুব দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু যদি আমি পুরো বিরিয়ানির প্রসেসটা দেখাতে যেতাম গতকালের ব্লগে তাহলে ব্লগটি অনেক বড় হয়ে যেত। তাই কালকের বিরিয়ানির প্রসেসটা আজকের ব্লগে আমি দেখাবো। আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন। একটু অ্যাডজাস্ট করে প্লিজ শুনে নেবেন। বিরিয়ানির চালটা আমি প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর গরম জলে একটু গোটা গরম মশলা, একটু রিফাইন্ড অয়েল আর নুন পরিমাণ মতো, যাতে ভাতটা একটু নোনতা হয়, আর মিষ্টি অল্প একটু চিনিও দেবেন, দিয়ে ভাতটা ভালো করে ফুটিয়ে 80% ডান হলে ভাতটা ঝরঝরে করে নামিয়ে নেবেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আপনাদের একটা জিনিস বলে দিই, প্রথমে তেলটা প্রচণ্ড গরম করে নেবেন, তারপর গ্যাস কম করে পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটে ওই তেলে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। গ্যাস বাড়াবেন না, গ্যাসের ফ্লেমটা আর কি বাড়াবেন না। পেঁয়াজের বেরেস্তা সবসময় গ্যাসের ফ্লেম কম করেই বানাবেন, তাহলে পুড়ে যাবে না। তারপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর অল্প পরিমাণ পেঁয়াজ আর তার সাথে গরম মশলা এবং বিরিয়ানির মশলাটাও আমি একই সাথে দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মশলাটাই একটু রিফাইন্ড তেলে দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর যদি আপনারা মাটন বিরিয়ানি বানাতে চান তাহলে অবশ্যই এই সেম প্রসেসটাই করবেন প্রেসার কুকারে, কারণ মাটন কড়াইয়ে সহজে গলতে চায় না। যেহেতু মশলাটা আমি কষিয়েই নিয়েছিলাম আগে, তাই চিকেন দেওয়ার পর 5 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি আন্দাজে নুন দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি দেব এই কেওড়া ওয়াটার। আপনারা ঘরে যদি রোজ ওয়াটার থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর না হলে আমার কাছে কেওড়া ওয়াটার ছিল, আমি তাই দিয়েছি। আর একটা মিঠা আতর বলে বাজারে জিনিস পাওয়া যায়, সেটা দিলেও বিরিয়ানির একটা ফ্লেভার আসে। ভাতটা তো আমি জল ঝরিয়ে আগেই রেখে দিয়েছিলাম, তো ওই গরম ভাতের মধ্যেই আমি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দেখেছেন আমার কাণ্ড, গরম ভাতটার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। কাজের সময় না, তাড়াহুড়োর সময় আমার অনেক কিছু তাল কেটে যায়। যাই হোক, তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর এতে আমি আলাদা করে নুন মেশাইনি, কারণ ভাতটা ফোটানোর সময় আমি জলে একটু নুন মিষ্টি দিয়ে নিয়েছিলাম, যার ফলে যতটুকু নুন আর মিষ্টি অ্যাবজর্ব করার ভাতটা জলের ফোটার সময় সেটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভালো করে ছড়িয়ে দিয়ে আবার নাড়িয়ে নাড়িয়ে পুরো ভাতটার মধ্যে মিলিয়ে দেব। গতকাল বিরিয়ানিটা আমি খুব যত্ন সহকারে বানিয়েছিলাম। জানি না, হয়তো বা আমার ছেলের উপার্জিত টাকায় বিরিয়ানি বলে আমি এতটা যত্ন সহকারে বানিয়েছি। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, সবাই এক কথায় খুব প্রশংসা করেছে। কালকে আমি অনেক প্রশংসা কুড়িয়েছি। মাংসটা হয়ে যাওয়ার পর আমি ভাতের মাঝখানে গ্রেভি শুদ্ধ মাংসটা ঢেলে দিই, আর তারপর একটু কেওড়া ওয়াটারের মধ্যে কালার মিলিয়ে অল্প অল্প করে চারিদিকে ছিটিয়ে দিই, যাতে মার্কেটে যেমন নাকি অল্প সাদা অল্প হলুদ রং থাকে বিরিয়ানিতে, সেই লুকটা আসে। সম্পূর্ণ প্রিপারেশনটা তৈরি করার পর আমি একটা ফ্রাইং প্যানের ওপর গ্যাস জ্বালিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে মোটামুটি 15-20 মিনিট পরে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। ক্রিসমাস হবে আর ঘরে কেক বানানো হবে না, এটাও কি সম্ভব? আগামীকালের জন্য 8খানা কেক আমাকে বানাতে হবে, তাই গতকাল রাত্রে আমি 4টে কেক বানিয়েছি, আর আজ আমি আরও 4টে কেক বানাবো। যেহেতু ব্লগটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে, আমি ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম যে ব্লগটা আমি গতকাল থেকে শ্যুট করেছি, তাই গতকালের কথাই বলবো। গতকাল আমি 4টে কেক বানিয়েছিলাম। 4টের মধ্যে 2টো কেক আমি মার্বেল কেক বানিয়েছিলাম, আর 2টো বানিয়েছিলাম ফ্রুট কেক।
মার্বেল কেকটা আমার ছেলে আর মেয়ে ভীষণ ভালো খায় বলে মার্বেল কেকটা আমি খুব বানাই। আপনারা এর আগেও কিছুদিন আগের ব্লগে দেখেছিলেন আমি মার্বেল কেক বানিয়েছিলাম আর একটা টুটি ফ্রুটি কেক বানিয়েছিলাম। তো কালকে মার্বেল কেকের সাথে আমি ফ্রুট কেক বানিয়েছিলাম। ফ্রুট কেকের মধ্যে আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস ছিল, ড্রাই ফ্রুটসের মধ্যে একটু কাজু আর কিশমিশ ছিল, আর তার সাথে টুটি ফ্রুটি তো অনেকটাই রাখা ছিল, সেই মিলিয়েই আমি ফ্রুট কেকটা বানিয়েছি। আর তার মধ্যে একটু অরেঞ্জের পিলস কেটে কেটে আমি দিয়ে দিয়েছিলাম যাতে একটা সুন্দর অরেঞ্জের গন্ধ আসে। গতকালের 4টে কেকের মধ্যে 2টো কেক ঘরে কাটা হয়েছে ঘরের লোকদের খাওয়ার জন্য, আর একটা গেছে আমার মা বাবার জন্য, আর একটা আমার তোজো গুন্নুর জন্য। গতকাল আমার মেয়ে রাত্রেবেলা একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিল নিজের মতো একটা কনসেপ্ট দিয়ে, তো ভালোই লাগছিল দেখতে, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছিল। আর গতকাল ওকে সান্টা ক্লজ এসে দিয়ে গেছে এই খেলনা বাটিটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন সান্টা ক্লজের কথা বলছি। কালকের ওই দুর্দান্ত খাটাখাটনির জন্য আজকে সকালে আমার হাজবেন্ড আর ব্রেকফাস্ট বানাতে না করলো, বললো তুমি আজকে একটু রেস্ট নাও। ইভেন আজকে সকালের বেডটিটাও ওই আমায় দিয়েছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলে আমি উঠতে পারছিলাম না বিছানা থেকে, তো ব্রেকফাস্টটা কিনেই এনেছে। আজকে ব্রেকফাস্টও এনেছে ভিকারাম থেকে ক্লাব কচুরি আর তার সাথে জিলেপি। একদিকে ভালোই হয়েছে, ফেস্টিভ্যালের দিনগুলোতে আমার এমনিও রান্না করতে ভালো লাগে না, তবে 4 বেলা তো কিনে আনা সম্ভব না, সেটা অনেক এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যাবে। তাই অন্তত 1-2 বার যদি বাইরে থেকে কিনে এনে খাওয়া যায় ভালোই লাগে, একটু চেঞ্জও হয়ে যায়, তার মধ্যে একটু শরীরের রেস্টও হয়ে যায়। পরিবারের লোকেদের এটা ভুললে চলবে না যে আমাদের মতো হাউসওয়াইফদেরও একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ আমরা কিন্তু কোনো ছুটি পাই না, আমাদের সব সময় সংসারের কাজ করতেই হবে। আর তাছাড়া পরিবারের সকলের উচিত একে অপরের ধ্যান রাখা, কেয়ার করা, কারণ পরিবারের সকল সদস্যই ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমরাই নয়। আমরা অকেজো হলে যেমন সংসারটা অচল হয়ে যাবে, তেমনি আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যারা নাকি আমাদের ঘরের পুরুষরা হয়, বাবা হোক হাজবেন্ড হোক, তারাও অসুস্থ হলে কিন্তু আমাদের সংসারটা অচল হয়ে যাবে। সবাইকেই ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গিয়েছে, এবার চলুন আমার বেডরুমের অবস্থা দেখাই। দেখতে পাচ্ছেন বিছানার ওপর টাওয়াল, তারপরে আমার মেয়ে এই বিছানার ওপরেই খেলনা বাটি খেলেছে, আর দেখুন চাল নিয়ে এসছে ড্রাম থেকে। এখন 2-4 দিন এই খেলনা বাটিগুলো ধ্যান জ্ঞান সব হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেটটাও আমার বিছানার কেউ ভাঁজ করে না, হেলমেটটাও তার ওপরেই রেখে দিয়েছে। বিছানাটা এখন ঝাড়বো না, একটু বেলায় ঝাড়বো, তার আগে কাপড় জামাগুলো ছাদে মেলে আসবো। অনেক কাপড় জামা কিছুটা ব্যালকনিতে দিতে হবে আর কিছুটা ছাদে গিয়ে মেলে আসবো। এখন যদি ছাদে এই মুহূর্তে না দিই, রোদ চলে গেলে জামা কাপড়গুলো আর শুকোবে না। ছোট ছোট কাপড় যেমন রুমাল, হ্যাঙ্কি, এগুলো থাক, এগুলো পরে আমি জানলা দিয়ে মেলে দেব। আর ছাদে দেখতেই পারছেন কত কটকটা রোদ্রু, বেশ ভালোই লাগছিল রোদটা যখন গায়ে লেগেছিল। ঠান্ডা যেহেতু লেগেছে বুঝতেই পারছেন, একটু রোদের তাপ লাগলে শরীরে একটা আরামই লাগছে, কিন্তু তার সাথে সাথে বেশিক্ষণ রোদ্রে থাকলে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই সমস্যার কারণেই আমি কোনো খোলা জায়গায় যতই ঠান্ডা পড়ুক না কেন রোদ পোহাতে পারি না। যেমন ধরুন অনেকের হয় না বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে গিয়ে একটু চেয়ার পেতে রোদ্রে বসা, সেটা আমি পারি না, কারণ ওইখানে বেশিক্ষণ বসে থাকলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর সেটা আর ছাড়তে চাইবে না। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।